প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয় পর্ব ৩। রাখাল বলিল, শুধু নিজে নয়, মাকে পর্যন্ত এনেছেন। কাকাবাবুর শাশুড়ি পরিবার নেই, মারা গেছেন, নইলে তিনিও বোধ করি এতদিনে এসে হাজির হতেন। শেকড় গেড়ে ওরা বসেছে মা, নড়ার সাধ্য কার? আমাকে একদিন নিজে আশ্রয় দিয়ে এনেছিলেন বলে কেউ টলাতে পারেনি, কিন্তু মামাবাবুর একটা ভ্রুকুটির ভার সইল না, ছুটে পালাতে হলো। সত্যি কথা বলি মা, রেনুর বিয়ে নিয়ে কাকাবাবুর সম্বন্ধে আমার মস্ত ভয় আছে। নতুন বউ বিস্ফারিত চক্ষে চাহিয়া রইলেন। নিরুপায় নিষ্ফল আক্রোশে তাহার চোখ দিয়া যেন আগুনের স্রোত বহিতে লাগিল। রাখাল ইঙ্গিতে ব্রজবাবুকে দেখাইয়া বলিলেন, এখন হেমন্তবাবুর বাড়ির কর্তা, তার মা হলেন গিন্নি। এই দাবানলের মধ্যে শান্ত নিরীহ মানুষটিকে একলা ঠেলে দিয়ে আমার কিছুতেই ভয় ঘোচে না, অথচ পাগলের হাত থেকে রেনুকে বাঁচাতেই হবে। আজ আপনার মেয়ে, আপনার স্বামী বিপদে কুল কিনারা পায় না মা, ও ভাবলেও আমার মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করে। নতুন মা জবাব দিলেন না, শুধু সম্মুখের টেবিলের উপর ধীরে ধীরে মাথা রাখিয়া স্তব্ধ হইয়া রহিলেন। তারক উত্তেজনায় ছটফট করিয়া উঠিল। সংসারের এত বড় নালিশ যে আছে, ইহার পূর্বে সে কল্পনাও করেন নাই। আর ওই নির্বাক নিষ্পন্দ পাষাণ মূর্তি, কি কথা সে ভাবিতেছে। মিনিট ২-৩ কাটিল, কে জানে আরও কতক্ষণ কাটিত। বাহির হইতে রুদ্ধদ্বারে ঘা পড়িল। বুড়ি ঝি মনে করিয়া রাখাল কপাট খুলিতেই একজন ব্যস্ত ব্যাকুল বাঙালি চাকর ঘরে ঢুকিয়া পড়িল। মা! নতুন মা মুখ তুলিয়া চাহিলেন। তুই কে? সে অত্যন্ত উত্তেজিত, কহিল, ড্রাইভার নিয়ে এসেছো মা? শিগগির চলুন, বাবু ভয়ানক রাগ করছেন। কথাটা সামান্যই, কিন্তু কদর্যতার সীমা রহিল না। ব্রজবাবু লজ্জায় মুখ ফিরিয়ে লইলেন। চাকরটার বিলম্ব সহে না, তাগাদা দিয়া পুনশ্চ কহিল, উঠে পড়ুন মা, শিগগির চলুন। গাড়ি এনেছি। কেন? লোকটা ইতস্তত করিতে লাগিল। স্পষ্টই বুঝা গেল বলিতে তাহার নিষেধ আছে। বাবু কেন ডাকছেন? চলুন না মা, পথেই বলবো। আর তর্ক না করিয়া নতুন মা উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, চললাম মেজকর্তা। চললে? হাঁ। এ কি তুমি ডেকে পাঠিয়েছ? যে জোর করে রাগ করে বলবো এখন যাওয়ার সময় নেই, তুই যা? আমাকে যেতেই হবে। যাকে কখনো কিছু বলনি, তোমার সেই নতুন বউকে আজ একবার মনে করে দেখো তো মেজকর্তা, দেখো তো আজ চেনা যায় কি না। ব্রজবাবু মুখ তুলিয়া নির্মীমেষে তাহার মুখের প্রতি চাহিয়া রহিলেন। নতুন বউ বলিলেন, মার্জনা ভিক্ষে করেছিলাম, কিন্তু স্বীকার করনি। উপেক্ষা করে বললে, এ নিয়ে তোমার হবে কি? কখনো তোমার কাছে কিছু চাইনি, চাইতে তোমার কাছে লজ্জা করে, অভিমান হয়। কিন্তু আর যে যাই বলুক মেজকর্তা, অমন কথা তুমি কখনো আমাকে বলো না। বলবে না, বলো? ব্রজবাবুর বুকের মধ্যে যেন ভূমিকম্প হইয়া গেল। বহুদিন পূর্বের একটা কথা মনে পড়িল। তখন রেনুর জন্মের পর নতুন বউ পীড়িত। কি একটা জরুরি কাজে তাহার ঢাকা যাইবার প্রয়োজন। সেদিনও এই নতুন বউ কণ্ঠস্বরে এমনি আকুলতা ঢালিয়াই মিনতি জানিয়েছিলেন, ঘুমিয়ে পড়লে ফেলে রেখে আমাকে পালাবে না বলো। সেদিন বহু ক্ষতি স্বীকার করিয়াই তাহাকে ঢাকা যাওয়া বন্ধ করিতে হইয়াছিল। সেদিনও স্ত্রৈণ বলিয়া তাহাকে গঞ্জনা দিতে লোকে ত্রুটি করে নাই। কিন্তু আজ চাকরটা বুঝিল না কিছুই, কিন্তু ব্যাপার দেখিয়া হঠাৎ কেমন ভয় পাইয়া বলিয়া ফিরল, মা, তোমার নিচের ভাড়াটে একজন আফিং খেয়ে মরমর হয়েছে, তাই এসেছি ডাকতে। নতুন বই সভয়ে প্রশ্ন করিল, কে আফিং খেলো রে? জীবনবাবুর স্ত্রী। জীবনবাবু কোথায়? চাকরটা বলিল, তাঁর 7-8 দিন খোঁজ নেই, শুনেছি অফিসে চাকরি গেছে বলে পালিয়েছে। কিন্তু তোর বাবু করছেন কি? হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে? চাকরটা বলিল, কিছুই হয়নি মা, পুলিশের ভয়ে বাবু দোকানে চলে গেছেন। তোমার বাড়ি, তোমার ভাড়াটে, তুমিই তার উপায় করো মা, বউটা হয়তো বাঁচবে না। রাখাল উঠিয়া দাঁড়াইল, বলিল, দরকার হতে পারে মা, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? নতুন মা বলিল, কেন পারবে না বাবা, এসো। যাওয়ার পূর্বে এবারে তিনি হাত দিয়া স্বামীর পা দুটি স্পর্শ করিয়া মাথায় ঠেকাইলেন। সকলে বাহির হইলে রাখাল ঘরে তালা দিয়া নতুন মার অনুসরণ করিল। নতুন মা ডাকেন নাই। রাখাল নিজে যাচিয়া তাহার সাহায্য করিতে চলিয়াছে। তখনকার দিনে রমণীবাবু রাখাল রাজাকে ভালো করিয়া চিনিতেন। তাহার পরে দীর্ঘ 13 বৎসর গত হইয়াছে এবং উভয় পক্ষেই পরিবর্তন ঘটিয়াছে বিস্তর। কিন্তু তাহাকে না চিনিবার হেতু নাই।
অন্তত সেই সম্ভাবনাই সমধিক। গাড়ির মধ্যে বসিয়া রাখাল ভাবিতে লাগিল, হয়তো তিনি দোকানে যান নাই, হয়তো ফিরিয়া আসিয়াছেন, হয়তো বাড়িতে না থাকার অপরাধে তাহারই সম্মুখে নতুন মাকে অপমানের একশেষ করিয়া বসিবেন, তখন লজ্জা ও দুঃখ রাখিবার ঠাঁই থাকিবে না। এইরূপ নানা চিন্তায় সে নতুন মার পাশে বসিয়াও অস্থির হইয়া উঠিল। স্পষ্ট দেখিতে লাগিল তাহার এই অভাবিত আবির্ভাবে রমণীবাবুর ঘোরতর সন্দেহ জাগিবে, এবং রেণুর বিবাহ ব্যাপারটা যদি নতুন মা গোপন রাখিবার সংকল্প করিয়া থাকেন তো তাহা নিঃসন্দেহে ব্যর্থ হইয়া যাইবে, কারণ সত্য ও মিথ্যা অভিযোগের নিরসনে আসল কথাটা তাহাকে অবশেষে প্রকাশ করিতেই হইবে। সেই অভদ্র চাকরটা ড্রাইভারের পাশে বসিয়েছিল। মনিবের ভয়ে তাহার তাগিদের উদ্ভ্রান্ত রুক্ষতা ও প্রত্যুত্তরে নতুন মার বেদনাক্ষুব্ধ লজ্জিত কথাগুলি রাখালের মনে পড়িল, এবং সেই জিনিসেরই পুনরাবৃত্তি স্বয়ং মনিবের মুখ হইতে এখন কি আকার ধারণ করিবে তা ভাবিয়া অতিষ্ঠ হইয়া কহিল, নতুন মা, গাড়িটা থামাতে বলুন, আমি নেমে যাই। নতুন মা বিস্ময়াপন্ন হইলেন। কেন বাবা, কোথাও কি খুব জরুরি কাজ আছে? রাখাল বলিল, না, কাজ তেমন নেই, কিন্তু আমি বলি আজ থাক। কিন্তু মেয়েটাকে যদি বাঁচানো যায় সে তো আজই দরকার রাজু, অন্য দিনে তো হবে না। বলা কঠিন। রাখাল সংকোচ ও কুণ্ঠায় বিপন্ন হইয়া উঠিল। শেষে মৃদুকণ্ঠে বলিল, মা, আমি ভাবছি পাছে রমণীবাবু কিছু মনে করেন। শুনিয়া নতুন মা হাসিলেন। ও তাই বটে, কিন্তু কে একটা লোক কি একটা মনে করবে বলে মেয়েটা মারা যাবে বাবা? বড় হয়ে তোমার বুঝি এই বুদ্ধি হয়েছে? তাছাড়া শুনলে তো তিনি বাড়ি নেই, পুলিশ হাঙ্গামার ভয়ে পালিয়েছে, হয়তো 2-3 দিন আর এই মুখ হবেন না। রাখাল আশ্বস্ত হইল না, ঠিক বিশ্বাস করিতেও পারিল না, প্রতিবাদও করিল না। ইতিমধ্যে গাড়ি আসিয়া দ্বারে পৌঁছিল। দেখিল তাহার অনুমানই সত্য। একজন প্রৌঢ় গোচরের ভদ্রলোক উত্তরের বারান্দায় থামের আড়ালে দাঁড়াইয়া প্রতীক্ষা করিতেছিলেন। দ্রুতপদে নেমে আসিলেন। রাখাল মনে মনে প্রমাদ গণিল। তাহার চোখে মুখে কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। কহিলেন, এলে? শুনেছ তো জীবনের স্ত্রী কি সর্বনাশ? কথাটা সম্পূর্ণ হইল না। সহসা রাখালের প্রতি চোখ পড়িতেই থামিয়া গেলেন। নতুন মা বলিলেন, রাজুকে চিনতে পারলে না? তিনি এক মুহূর্ত ঠাহর করিয়া বলিয়া উঠিলেন, ও রাজু, আমাদের রাখাল, বেশ চিনতে পারবো না? নিশ্চয়ই। রাখাল পূর্বেকার প্রথামতো হেঁট হইয়া নমস্কার করিল। রমণীবাবু তাহার হাতটা ধরিয়া ফিরলেন, বলিলেন, এতকাল একবার দেখা দিতে নেই হে? বেশ, যা হোক সব, কিন্তু কি সর্বনাশ করলে মেয়েটা। পুলিশে এবারে বাড়ি শুদ্ধ সবাইকে হায়রান করে মারবে। দুশ্চিন্তায় একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিলেন, বারবার তোমাকে বলি নতুন বউ, যাকে তাকে ভাড়াটে রেখো না। লোকে বলে শূন্য গোয়াল ভালো। নাও এবার সামলাও। একটা কথা যদি কখন আমার শুনলে। রাখাল কহিল, ওকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেননি কেন? হাসপাতালে? বেশ, তখন কি আর ছাড়ানো যাবে ভাবো? আত্মহত্যা যে। রাখাল কহিল, কিন্তু তাকে বাঁচাবার চেষ্টা তো চাই, নইলে আত্মহত্যা যে তাকে বধ করাই গিয়ে দাঁড়াবে। রমণীবাবু ভয় পাইয়া বললেন, সে তো জানি হে, কিন্তু হঠাৎ ব্যস্ত হয়ে কিছু করে ফেললেই তো হবে না, একটা পরামর্শ করা তো দরকার। পুলিশের একটা ব্যাপার কি না? নতুন মা বললেন, তাহলে চলো, কোনো ভালো অ্যাটর্নির অফিসে গিয়ে আগে পরামর্শ করে আসা যাক। রমণীবাবু জ্বলিয়া গেলেন। তামাশা করিলেই তো হয় না নতুন বউ, আমার কথা শুনলে আজ এই বিপদ ঘটত না। এই সকল অনুযোগ অর্থহীন, উচ্ছ্বাস ব্যতীত কিছুই নয়। তাহার নতুন লোক রাখালও বুঝিল। নতুন মা জবাব দিলেন না, হাসিয়া শুধু রাখালকে কহিলেন, চলো তো বাবা, দেখি গে কী করা যায়। রমণীবাবুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তুমি উপরে গিয়ে বসো গে সেজবাবু, ছেলেটাকে নিয়ে আমি যা পারি করি গে, কেবল এইটি করো, ব্যস্ত হয়ে লোকজনকে যেন বিব্রত করে তুলো না। নিচের তলায় 3-4টি পরিবার ভাড়া দিয়া বাস করে, প্রত্যেকের দুখানি করিয়া ঘর। বারান্দায় একটা অংশ তক্তার বেড়া দিয়ে এক সার রান্নাঘরের সৃষ্টি হইয়াছে, তাহাতে ইহাদের রন্ধন ও খাওয়ার কাজ চলে। জলের কল, পায়খানা প্রভৃতি সাধারণের অধিকারে। ভাড়াটেরা সকলেই দরিদ্র ভদ্র কেরানি। ভাড়ার হার যথেষ্ট কম বলিয়া মাসের শেষে বাসা বদল করার রীতি এই বাড়িতে নাই। সকলেই প্রায় স্থায়ীভাবে বাস করিয়াছেন। শুধু জীবন চক্রবর্তী ছিলেন নতুন, এই বাড়িতে বোধ করি বছর 2-এর বেশি নয়। তাহার স্ত্রী আফিং খাইয়া বিভ্রাট বাঁধাইয়াছে। বউটির নিজের ছেলেপুলে ছিল না বলিয়া সমস্ত ভাড়াটাদের ছেলেমেয়ের
ভার ছিল তাহার উপর। স্নান করানো, ঘুম পাড়ানো, ছেঁড়া জামা কাপড় সেলাই করা এসব সেই করত। গৃহিণীদের হাত জোড়া থাকিলেই ডাক পড়িত জীবনের বউকে, কারণ সে ছিল ঝাড়া হাত পার মানুষ। অতএব তাহার আবার কাজ কিসের? এত অল্প বয়সে কুড়েমি ভালো নয়। বউটির সম্বন্ধে এই ছিল সকল ভাড়াটের সর্ববাদী সম্মত অভিমত। যে যাই হোক, শান্ত ও নিঃশব্দ প্রকৃতির বলিয়া সবাই তাহাকে ভালোবাসিত, সবাই স্নেহ করিত। কিন্তু স্বামীর যে তাহার 5-6 মাস ধরিয়া কাজ নাই, এবং সেও যে আজ 7-8 দিন নিরুদ্দেশ, এ খবর ইহাদের কানে পৌঁছিল আজ, সে যখন মরিতে বসিয়াছে। কিন্তু তবুও কাহারও বিশ্বাস হইতে চাহে না জীবনের বউ যে আফিং খাইতে পারে, এ যেন সকলের স্বপ্নের অগোচর। রাখালকে লইয়া নতুন মা যখন তাহার ঘরে ঢুকিলেন, তখন সেখানে কেহ ছিল না। বোধ করি পুলিশের হাঙ্গামার ভয়ে সবাই একটুখানি আড়ালে গা ঢাকা দিয়াছিল। ঘরখানি যেন দৈন্যের প্রতিমূর্তি। দেওয়ালের কাছে দুখানি ছোট জল চৌকি, একটির ওপরে দুখানি পেতল কাঁসার বাসন ও অন্যটির উপরে একটি টিনের তোরঙ্গ। অল্প মূল্যের একখানি তক্তপোষের উপর শীর্ণ শয্যায় বসিয়া বউটি। তখনও জ্ঞান ছিল। পুরুষ দেখিয়া শিথিল হাতখানি মাথায় তুলিয়া আঁচলটুকু টানিয়া দেওয়ার চেষ্টা করিল। নতুন মা বিছানার একধারে বসিয়া আর্দ্র কণ্ঠে কহিলেন, কেন এই কাজ করতে গেলে মা? আমাকে সব কথা জানাওনি কেন? হাত দিয়া তার চোখের জল মুছিয়ে দিলেন। বললেন, সত্যি করে বলো তো মা, কতটুকু আফিং খেয়েছ? কখন খেয়েছ? এখন সাহস পাইয়া সকলেই ভেতরে আসতেছিল। পাশের ঘরের প্রৌঢ়া স্ত্রীলোকটি বলিল, পয়সা তো বেশি ছিল না মা, বোধহয় সামান্য একটুখানি খেয়েছে, আর খেয়েছে বোধহয় বিকেলবেলায়। আমি যখন জানতে পারলুম তখনও কথা কইছিল। রাখাল নাড়ি দেখিল, হাত দিয়া চোখের পাতা তুলিয়া পরীক্ষা করিল, বলিল, বোধহয় ভয় নাই নতুন মা, আমি একটা গাড়ি ডেকে আনি, হাসপাতালে নিয়ে যাই। বউটি মাথা নাড়িয়া আপত্তি জানাইল। রাখাল বলিল, এভাবে মরে লাভ কি বলুন তো? আর আত্মহত্যার মতো পাপ নেই, তা কি কখনো শোনেননি? যে স্ত্রীলোকটি বলিতেছিল বাড়িতে ডাক্তার আনিয়া চিকিৎসার চেষ্টা করা উচিত। রাখাল তাহার জবাবে নতুন মাকে দেখাইয়া কহিল, ইনি যখন এসেছেন তখন টাকার জন্য অভাব নেই। একজনের জায়গায় 10 জন ডাক্তার এনে হাজির করে দিতে পারি, কিন্তু তাতে সুবিধা হবে না নতুন মা। আর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণটা যদি ওর বাঁচানো যায়, পুলিশের হাত থেকে দেহটাকেও বাঁচানো যাবে, এ ভরসা আপনাদের আমি দিতে পারি। নতুন মা সম্মত হইয়া বলিলেন, তাই করো বাবা, গাড়ি আমার দাঁড়িয়ে আছে, তুমি নিয়ে যাও। তাহার আদেশে একজন দাসী সঙ্গে গিয়া পৌঁছাইয়া দিতে রাজি হইল। নতুন মা রাখালের হাতে কতগুলো টাকা গুঁজে দিলেন। সন্ধ্যা শেষ হইয়াছে। আসন্ন রাত্রির প্রথম অন্ধকারে রাখাল অর্ধ সচেতন এই পরিচিতা বধূটিকে জোর করিয়া গাড়িতে তুলিয়া হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করিল। পথের মধ্যে উজ্জ্বল গ্যাসের আলোকে এই মরণ পথযাত্রী নারীর মুখের চেহারা তাহার মাঝে মাঝে চোখে পড়িয়া মনে হইতে লাগিল যেন ঠিক এমনিটি সে আর কখনও দেখে নাই। তাহার জীবনে মেয়েদের সে অনেক দেখিয়াছে, নানা বয়সের, নানা অবস্থার, নানা চেহারার, একহারা, দোহারা, তেহারা, চারহারা, ট্যাংরা খাঁটির ন্যায়, ঠেঙ্গা, বেঁটে, কালো, সাদা, হলদে, পাঁশুটে, চুলবালা, চুল ওঠা, পাস করা, ফেল করা, গোল ও লম্বা মুখের, এমন কত। আত্মীয়তার ও পরিচয়ের ঘনিষ্ঠতায় অভিজ্ঞতা তাহার পর্যাপ্তেরও অধিক। এদের সম্বন্ধে এই বয়সেই তাহার আদেখলেপনা ঘুচিয়াছে। ঠিক বিতৃষ্ণা নয়, একটা চাপা অবহেলা কোথায় তাহার মনের এক কোণে অত্যন্ত সঙ্গোপনে পুঞ্জিত হইয়া উঠিতেছিল। কাল সকালে প্রথমে ধাক্কা লাগিয়াছিল নতুন মাকে দেখিয়া। 13 বৎসর পূর্বেকার কথা সে প্রায় ভুলিয়াই ছিল, কিন্তু সেই নতুন মা যৌবনের আর এক প্রান্তে পা দিয়া কাল যখন তাহার ঘরের মধ্যে গিয়া দেখা দিলেন, তখন সকৃতজ্ঞ চিত্তে আপনাকে সংশোধন করিয়া এই কথাটাই মনে মনে বলিয়াছিল যে নারীর সত্যকার রূপ যে কত বড় দুর্লভ দর্শন, তাহা জগতের অধিকাংশ লোকেই জানে না। আজ গাড়ির মধ্যে আলো ও আঁধারের ফাঁকে ফাঁকে মরণাপন্ন এই মেয়েটিকে দেখিয়া ঠিক সেই কথাটাই সে আর একবার মনে মনে আবৃত্তি করিল। বয়স 19-20, সাজসজ্জা আভরণহীন, দরিদ্র ভদ্র গৃহস্থের মেয়ে। অনশন ও অর্ধাসনে পাণ্ডুর মুখের পরে মৃত্যুর ছায়া পড়িয়াছে, কিন্তু রাখালের মুগ্ধ চোখে মনে হইল মরণে যেন এই মেয়েটিকে একেবারে রূপের পারে পৌঁছাইয়া গিয়াছে। কিন্তু ইহাদের অক্ষুণ্ণ সুষমায় না অন্তরের নীরব মহিমায় রাখাল নিঃসংশয়ে বুঝিতে পারিল না। হাসপাতালে সে তার যথাসাধ্য
সাধ্যেরও অধিক করিবে সংকল্প করিল, কিন্তু এই দুঃসাধ্য প্রচেষ্টার বিফলতার চিন্তায় করুণায় তাহার চোখের জল আসিয়া পড়িল। হঠাৎ সঙ্গিনী স্ত্রীলোকটি কাঁধের উপর হইতে মাথাটা পড়িতেছিল। রাখাল শশব্যস্ত হাত বাড়াইয়া তৎক্ষণাৎ নিজেকে সামলাইয়া ফিরিল। এই অপরিচিতার তুলনায় তাহার কত বড় ঘরের মেয়েদেরই না এখন মনে পড়িতে লাগিল। সেখানে রূপের লোলুপতায় কি উগ্র অনাবৃত ক্ষুধা, দীনতার আচ্ছাদনে কত বিচিত্র আয়োজন, কত মহার্ঘ প্রসাধন, কি তার অপব্যয়, পরস্পরের ঈর্ষাকাতর নেপথ্য আলোচনায় কি জ্বালাই না সে বারবার চোখে দেখিয়েছে। আর সমাজের আরেক প্রান্তে এই নিরাভরণ বধূটি, এই কুণ্ঠিত শ্রী, এই অদৃষ্টপূর্ব মাধুর্য, ইহাও কি অহংকৃত আত্মম্ভরিতায় তাহারা উপহাসে কলুষিত করিবে? সে ভাবিতে লাগিল, কি জানি দায়গ্রস্ত কোনো ভিখারি মাতা পিতার কন্যায়ে, কোনো দুর্ভাগা কাপুরুষের হাতে ইহাকে তাহারা বিসর্জন দিয়েছিল। কি জানি কতদিনের অনাহারে এই নির্বাক মেয়েটি আজ ধৈর্য হারাইয়াছে। তথাপি যে সংসার তাহাকে কিছুই দেয় নাই, ভিক্ষাপাত্র হাতে তাহাকে দুঃখ জানাইতে চাহে নাই, যতদিন পারিয়াছে মুখ বুঝিয়া তাহারই কাজ তাহারই সেবা করিয়াছে, হয়তো সে শক্তি আর নাই, সে শক্তি নিঃশেষিত। তাই কি আজ ধিক্কারে, বেদনায়, অভিমানে তাহারই কাছে নালিশ জানাইতে চলিয়াছে, যে বিধাতা তার রূপের পাত্র উজাড় করিয়া দিয়া একদিন ইহাকে এ সংসারে পাঠাইয়াছিলেন। কল্পনার জাল ছিঁড়িয়া গেল। রাখাল চকিত হইয়া দেখিল, হাসপাতালের আঙিনায় গাড়ি আসিয়া থামিয়াছে। স্ট্রেচারের জন্য ছুটিতেছিল, কিন্তু মেয়েটি নিষেধ করিল। অবশিষ্ট সমগ্র শক্তি প্রাণপণে সজাগ করিয়া তুলিয়া সে ক্ষীণ কণ্ঠে কহিল, আমাকে তুলে নিয়ে যেতে হবে না, আমি আপনিই যেতে পারব। এই বলিয়া সে সঙ্গিনীর দেহের পরে ভার দিয়া কোনো মতে টলিতে টলিতে অগ্রসর হইল। এখানে বউটি কি করিয়া বাঁচিল, কি করিয়া আইনের উপদ্রব কাটিল, রাখাল কি করিল, কি দিল, কি বলিল, এই সকল বিস্তারিত বিবরণ অনাবশ্যক। দিন 4-5 পরে রাখাল কহিল, কপালে দুঃখ যা লেখা ছিল তা ভোগ হলো, এখন বাড়ি চলুন। মেয়েটি শান্ত কালো চোখ দুটি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল, কোনো কথা কহিল না। রাখাল কহিল, এখানকার শিক্ষিত সুসভ্য সাম্প্রদায়িক বিধি নিয়মে আপনার নাম হলো মিসেস চকারবুটি, কিন্তু এই অপমান আপনাকে করতে পারবো না। অথচ মুশকিলেই যে কিছু একটা বললে ডাকাও তো চাই। শুনিয়া মেয়েটি একেবারে সোজা সহজ গলায় বলিল, কেন, আমার নাম যে সারদা, কিন্তু আমি এত ছোট, আমাকে আপনি বললে আমার বড় লজ্জা করে। রাখাল হাসিয়া কহিল, করার কথাই তো, আমি বয়সে কত বড়। তা হবে, যাওয়ার প্রস্তাবটা আমাকে এইভাবে করতে হয়। সারদা, এবার তুমি বাড়ি চলো। মেয়েটি জিজ্ঞাসা করিল, আমি আপনাকে কি বলে ডাকবো? নাম তো করা চলে না। রাখাল বলল, না চললেও উপায় আছে। আমার পৈতৃক নাম রাখাল, রাখাল রাজ, তাই ছেলেবেলায় নতুন মা ডাকতেন রাজু বলে। এর সঙ্গে একটা বাবু জুড়ে দিয়ে তো অনায়াসে ডাকা চলে সারদা। মেয়েটি মাথা নাড়িয়া বলল, ও একই কথা, আর গুরুজনেরা যা বলে ডাকেন তাই হয় নাম। আমাদের দেশের ব্রাহ্মণকে বলে দেবতা, আমিও আপনাকে দেবতা বলে ডাকব। ইহ, বলে কি, কিন্তু ব্রাহ্মণত্ব আমার যে কানাকড়ি নেই সারদা। নাই থাক, কিন্তু দেবতার তো 16 আনাই আছে, আর ব্রাহ্মণের ভালো মন্দর আমরা বিচার করি নে, করতেও নেই। জবাব শুনিয়া বিশেষ করিয়া বলার ধরনটায় রাখাল মনে মনে একটি বিস্মিত হইল। সারদা পল্লীগ্রামের কোনো এক দরিদ্র ব্রাহ্মণের মেয়ে, সুতরাং যতটা অশিক্ষিতা ও অমার্জিতা বলিয়া সে স্থির করিয়া রেখেছিল, ঠিক ততটা এখন মনে করিতে পারিল না। আর একটা বিষয় তাহার কানে বাঁধিল, পল্লীগ্রামে শূদ্ররাই সাধারণত ব্রাহ্মণকে দেবতা বলিয়া সম্বোধন করে। আমার নিজের গ্রামেও ইহারই প্রচলন আছে, কিন্তু ব্রাহ্মণ কন্যার মুখে এ যেন তাহার কেমন কেমন ঠেকিল। তবে এই ক্ষেত্রে বিশেষ কোনো অর্থ যদি মেয়েটির মনে থাকে তো সে স্বতন্ত্র কথা। কহিল, বেশ, তাই বলেই ডেকো, কিন্তু এখন বাড়ি চলো, এরা আর তোমাকে এখানে রাখবেন না। মেয়েটি অধোমুখে নিরুত্তরে বসিয়া রহিল। রাখাল ক্ষণকাল অপেক্ষা করিয়া কহিল, কি হলো সারদা, বাড়ি চলো। এবার সে মুখ তুলিয়া চাহিল, আস্তে আস্তে বলিল, আমি বাড়ি ভাড়া দেব কি করে? 3-4 মাসের বাড়ি ভাড়া বাকি আছে, আমরা তাও দিতে পারিনি। রাখাল হাসিয়া কহিল, সেই জন্য ভাবনা নেই। সারদা সবিস্ময়ে কহিল, নেই কেন? না থাকার কারণ, বাড়ি ভাড়া তোমার স্বামী দেবেন। লজ্জার অভাবে জ্বালায় বোধ হয় কোথাও লুকিয়ে আছেন, শীঘ্রই ফিরে আসবেন, কিংবা হয়তো এসেছেন, আমরা গিয়েই দেখতে পাবো। না, তিনি আসেননি। না এসে থাকলেও আসবেন নিশ্চয়ই। সারদা বলিল, না, তিনি আসবেন না। আসবেন না? তোমাকে একলা ফেলে রেখে চিরকালের মতো পালিয়ে যাবেন, এ কি কখন হতে পারে?
নিশ্চয়ই আসবেন। না না, তুমি জানলে কি করে? আমি জানি। তাহার কণ্ঠস্বরে প্রগাঢ় তর্ক করিবার কিচ্ছু রহিল না। রাখাল স্তব্ধভাবে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল, তাহলে হয় তোমার শ্বশুরবাড়ি, নয় বাপের বাড়ি চলো, আমি পাঠাবার ব্যবস্থা করে দেব। মেয়েটি নিঃশব্দে নত মুখে বসিয়া রহিল, উত্তর দিল না। রাখাল এক মুহূর্ত অপেক্ষা করে বলিল, কোথায় যাবে, শ্বশুরবাড়ি? মেয়েটি ঘাড় নেড়ে জানাইল, না। তবে কি বাপের বাড়ি যেতে চাও? সে তেমনি মাথা নাড়িয়া জানাইল, না। রাখাল অধীর হইয়া উঠিল, এ তো বড় মুশকিল। এখানকার বাসাতেও যাবে না, বাপের বাড়ির ঘরেও যেতে চায় না। কিন্তু চিরকাল হাসপাতালে থাকবার তো ব্যবস্থা নেই সারদা, কোথাও যেতে হবে তো। প্রশ্নটা শেষ করিয়াই সে দেখিতে পাইল মেয়েটির হাঁটুর কাছে অনেকখানি কাপড় চোখের জলে ভিজিয়া গেছে, এবং এই জন্যেই সে না কহিয়া শুধু মাথা নাড়িয়াই এতক্ষণ প্রশ্নের উত্তর দিতেছিল। ও কি সারদা, কাঁদছ কেন? আমি অন্যায় তো কিছু বলিনি। শুনিবা মাত্র সে তাড়াতাড়ি চোখ মুছিয়া ফেলিল, কিন্তু তখনই কথা কহিতে পারিল না। রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিতে সময় লাগিল। কহিল, আমি ভাবতে আর পারি নে, আমাকে মরতেও কেউ দিলে না। রাখাল মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল, কিন্তু শেষ কথাটাই বিরক্ত হইল। এ অভিযোগটা যেন তাহাকেই। তথাপি কণ্ঠস্বর পূর্বের মতো সংযত রেখিয়া কহিল, মানুষে একবারই বাধা দিতে পারে সারদা, বারবার পারে না। যে মরতেই চায় তাকে কিছুতেই বাঁচিয়ে রাখা যায় না। আর ভাবতেই যদি চাও তারও অনেক সময় পাবে। এখন বরঞ্চ বাসায় চলো, আমি গাড়ি ডেকে এনে তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার আরও তো অনেক কাজ আছে। খোঁচাগুলি মেয়েটি অনুভব করিল কি না বোঝা গেল না। রাখালের মুখের পানে চাহিয়া বলিল, আমি যে ভাড়া দিতে পারবো না দেবতা। না পারো দিও না, আপনি কি মাকে বলে দেবেন? রাখাল কহিল, না। ছেলেবেলায় বাবা মারা গেলে তোমার মতো নিঃসহায় হয়ে আমিও একদিন তাঁর কাছে ভিক্ষে চাইতে যাই। ভিক্ষে কি দিলেন জানো? যা প্রয়োজন, যা চাইলাম সমস্ত। তারপরে হাত ধরে শ্বশুরবাড়িতে নিয়ে এলেন, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, বিদ্যে দান করে আমাকে এত বড় করলেন। আজ তাহারই কাছে যাব পরের জন্যে দয়ার আর্জি পেশ করতে? না, তা করব না। যা করা উচিত তিনি আপনিই করবেন, কাউকে তোমার সুপারিশ করতে হবে না। মেয়েটি অল্পক্ষণ মৌন থেকে প্রশ্ন করিল, আপনাকে কখনো তো বাড়িতে দেখিনি? রাখাল জিজ্ঞাসা করিল, তোমরা কতদিনে বাড়িতে এসেছো? প্রায় 2 বছর। রাখাল কহিল, এর মধ্যে আমার আসার সুযোগ হয়নি। মেয়েটি আবার কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল, কলকাতায় কত লোকে চাকরি করে, আমার কি কোথাও একটা দাসীর কাজ জোগাড় হতে পারে না? রাখাল বলিল, পারে, কিন্তু তোমার বয়স কম, তোমার উপর উপদ্রব ঘটতে পারে। তোমাদের ঘরের ভাড়া কত? সারদা কহিল, আগে ছিল 6 টাকা, কিন্তু এখন দিতে হয় শুধু 3 টাকা। রাখাল জিজ্ঞাসা করিল, হঠাৎ কমে গেল কেন? বাড়িওয়ালাদের তো এ স্বভাব নয়। সারদা বলিল, জানি নে, বোধহয় উনি কখনো তার দুঃখ জানিয়ে থাকবেন। রাখাল লাফাইয়া উঠিল, বলিল, তবেই দেখো, আমি বলছি তোমার ভাবনা নেই, তুমি চলো। আচ্ছা, তোমার খেতে পড়তে মাসে কত লাগে? সারদা চিন্তা না করিয়াই কহিল, বোধহয় আর 3-4 টাকা লাগবে। তুমি বোধহয় একবেলা খাওয়ার কথাই ভেবে রেখেছো সারদা, কিন্তু তাও লুকোবে না। আচ্ছা, তুমি কি বাংলা লেখাপড়া জানো না? সারদা কহিল, জানি, আমার হাতের লেখাও বেশ স্পষ্ট। রাখাল খুশি হইয়া উঠিল, কহিল, তাহলে তো কোনো চিন্তাই নেই, তোমাকে আমি লেখা এনে দেব। যদি নকল করে দাও, তোমাকে 10, 15, 20 টাকা পর্যন্ত আমি স্বাচ্ছন্দ্যে পাইয়ে দিতে পারি। কিন্তু যত্ন করে লিখতে হবে, বেশ স্পষ্ট করে, আর নির্ভুল হওয়া চাই। কেমন, পারবে তো? সারদা প্রত্যুত্তরে শুধু মাথা নাড়িল, কিন্তু আনন্দে তাহার সমস্ত মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। দেখিয়া রাখালের আর একবার চমক লাগিল। অন্ধকার গৃহের মধ্যে আকস্মিক বিদ্যুৎ দীপালোকে এই মেয়েটির আশ্চর্য রূপে যেন সে একটা অত্যাশ্চর্য মূর্তির সাক্ষাৎ লাভ করিল। রাখাল কহিল, যাই, এবার গাড়ি ডেকে আনি গে। মেয়েটি বলিল, হাঁ, আনুন। আর আমার ভাবনা নেই, বোধহয় এই জন্যেই আমি যেতে পেলাম না। ভগবান আমাকে ফিরিয়ে দিলেন। রাখাল গাড়ি আনতে গেল। ভাবিতে ভাবিতে গেল, সারদা আমাকে বিশ্বাস করিয়াছে। একদিকে এই কটি টাকা, আর একদিকে তুলনা করিতে পারে এমন কিছুই তাহার মনে পড়িল না। বাসায় পৌঁছিয়া রাখাল নতুন মার সন্ধানে উপরে গিয়া শুনিল তিনি বাড়ি নেই। কখন এবং কোথায় গিয়াছেন দাসী খবর দিতে পারিল না। কেবল এইটুকু বলিতে পারিল যে বাড়ির মোটরখানা আস্তা বলেই পড়িয়া আছে। সুতরাং হয় তিনি আর কোনো গাড়ি পথের মধ্যে ভাড়া করিয়া লইয়াছেন, না হয় পায়ে হাঁটিয়াই গিয়াছেন। রাখাল উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, সঙ্গে কে গেছে? দাসী কহিল, কেউ না। দারোয়ানজিকেও দেখলুম বাইরে বসে আছে। আর নবীনবাবু? দাসী কহিল, আমাদের বাবু? তিনিও রোজ আসেন না, এলেও রাত্রি 9টা 10টায় নয়।
রাখাল জিজ্ঞাসা করিল, রোজ আসেন না, তার মানে? না এলে খাবেন কোথায়? দাসী একটুখানি মুখ টিপে হাসিয়া কহিল, কেন, তার কি বাড়ির ঘরদোর নেই নাকি? রাখাল আর দ্বিতীয় কোনো প্রশ্ন করিল না। মনে মনে বুঝিল আসল ব্যাপারটা ইহাদের অজানা নয়। নিচে আসিয়া দেখিল সারদাকে ঘিরিয়া সেখানে মেয়েদের প্রচণ্ড ভিড় আর শিশুর দল, যাহারা তখনও পর্যন্ত ঘুমায় নাই, তাহাদের আনন্দ কলরোলে হাট বসিয়া গেছে। তাহাকে দেখিয়া সকলেই সরিয়া গেল। যে প্রৌঢ়া স্ত্রী লোকটির জিম্মায় সারদার ঘরের চাবি ছিল, সে আসিয়া তালা খুলিয়ে দিয়া গেল। রাখাল জিজ্ঞাসা করিল, তোমার স্বামীর কোনো খবর পাওয়া যায়নি? সারদা কহিল, না। আশ্চর্য! না, আশ্চর্য আর কি? বলো কি সারদা, এর চেয়ে বড় আশ্চর্য আর কিছু আছে নাকি? সারদা ইহার জবাব দিল না। কহিল, আমি আলোটা জ্বালি, আপনি আমার ঘরে একটু বসুন, ততক্ষণ মাকে একবার প্রণাম করে আসি গে। রাখাল কহিল, মা বাড়ি নেই। সারদা কহিল, নেই? কোথাও গেছেন বোধ করি, হয় কালীঘাটে নয় দক্ষিণেশ্বরে, এমন প্রায়ই যান, কিন্তু এক্ষুনি ফিরবেন। আমি আলোটা জ্বালি, হাত মুখ ধোয়ার জল এনে দিই, একটু বসুন, আমার ঘরে আপনার পায়ের ধুলো পড়ুক। রাখাল সহাস্যে কহিল, পায়ের ধুলো পড়তে বাকি নেই সারদা, সে আগেই পড়ে গেছে। সারদা বলিল, সে জানি, কিন্তু সে আমার অজ্ঞানে, আজ সজ্ঞানে পড়ুক, আমি চোখে দেখি। রাখাল কি বলিবে ভাবিয়া পাইল না। কথাটা অভাবনীয় নয়, অবাক হইবার মতো নয়। সে তাহাকে মৃত্যুমুখ হইতে বাঁচাইয়াছে এবং বাঁচিবার পথ দেখাইয়া দিয়াছে। এই মেয়েটি পল্লীগ্রামের যত অল্প শিক্ষিতাই হোক, তাহার সকৃতজ্ঞ চিত্ততলে এমন একটি সকরুণ প্রার্থনা নিতান্তই স্বাভাবিক। কিন্তু কথাটির জন্য তো নয় বলিবার অপরূপ বিশিষ্টতায় রাখাল অত্যন্ত বিস্ময় বোধ করিল, এবং বহু পরিচিত রমণীর মুখ ও বহু পরিচিত কণ্ঠস্বর তাহার চক্ষের পলকে মনে পড়িয়া গেল। একটু পরে বলিল, আচ্ছা, আলো জ্বালো, কিন্তু আজ আমার কাজ আছে, কাল পরশু আবার আমি আসব। আলো জ্বালা হইলে সে ক্ষণকালের জন্য ভিতরে আসিয়া তক্তপোষে বসিল। পকেট হইতে কয়েকটা টাকা বাহির করিয়া পাশে রাখিয়া দিয়া কহিল, এটা তোমার পারিশ্রমিকের সামান্য কিছু আগাম সারদা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস শেষের পরিচয়ের তৃতীয় পর্বের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী অংশ দেখার জন্য দয়া করে অপেক্ষা করুন। আর এরকম আরও ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।